ওকে, ফ্যাক্টোরিয়াল হলো n ফ্যাক্টোরিয়ালটা n হতে 1 পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ক্রমিক গুণফল। এখানে কিছু উদাহরণ দিয়ে দিছি যে আসলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি, 5 থেকে 1 পর্যন্ত গুণফল। আবার 4 থেকে 1 পর্যন্ত এটাকে আবার 4 ফ্যাক্টোরিয়াল লেখা যায়, কারণ আমরা কি লিখছি 5 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল। 3 কে ওইভাবে লেখা যায়। অর্থাৎ n ফ্যাক্টোরিয়াল যদি আমরা লিখি, যে দেখা যাচ্ছে 5 ফ্যাক্টোরিয়াল মানে 5 ইন্টু তারপরের সংখ্যার ফ্যাক্টোরিয়াল। সুতরাং n ফ্যাক্টোরিয়াল মানে n ইন্টু n এর n থেকে 1 মাইনাস হবে তার ফ্যাক্টোরিয়াল। যেমন 5 থেকে 1 মাইনাস হয়ে 4 ফ্যাক্টোরিয়াল হয়েছে, ঠিক তেমনি এখানে n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল। তুমি যদি এটাকে আরো বড় করতে চাও তাহলে সেই ক্ষেত্রে লিখতে পারো n ইন্টু n মাইনাস 1 ফ্যাক্টোরিয়ালটা উঠিয়ে দিয়ে ইন্টু দিয়ে n মাইনাস 2 n মাইনাস 3 এভাবে যেতে পারো। যে পর্যন্ত যাবা সেই পর্যন্ত গিয়ে ফ্যাক্টোরিয়াল দিতে হবে। যেমন এখানে আমরা যদি 3 তে আসি, 2 1 না লিখি 3 তে এসে 3 তে ফ্যাক্টোরিয়াল দিতে হবে। আর 1 পর্যন্ত যদি যাই তাহলে 1 একদম শেষ পর্যন্ত। ওকে, তারপরে আচ্ছা পেজ 2 তে আমাদের ছিল, সবাই কি শুনতে পাচ্ছ? জি ভাই। আচ্ছা, একজন রেইজ হ্যান্ড করেছিল, বলার থাকলে বলতে পারো। না না ভুলে চলে গেছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে। ওকে, সবগুলো যদি ভিন্ন না থাকে আমরা কি করছি দেখো তো। সবগুলো এই যে এই সূত্রটা অ্যাপ্লাই করছিলাম, এই সূত্রটা কি বলে, n সংখ্যক ভিন্ন ভিন্ন জিনিস থেকে r সংখ্যক জিনিস বাছাই। এখন ভিন্ন ভিন্ন যদি না থাকে, এক থাকে, সাপোজ এক থাকা বলতে কি বুঝাই, যে ভিন্ন ভিন্ন যদি না থাকে তাহলে কিভাবে করব। ভিন্ন না থাকার মানে কি, মানেটা হলো যে এক জিনিস দুইবার থাকবে, অর্থাৎ একাধিকবার থাকবে। যেমন মোবাইল নাম্বার, মোবাইল নাম্বারে দেখবা যে একই ডিজিট অনেকবার থাকে, এটাই হলো যে ভিন্ন না, এক জাতীয়। ভিন্ন না মানে কি, এক জাতীয়। যেমন তোমরা কালকে ম্যাথ করার সময় কি দেখছো, কালকে ম্যাথ করার সময় আমরা কি দেখছি না, যে দুইটা এম থাকে, দুইটা সি থাকে, এরকম দুইটা এম থাকে অথবা দুইটা সি থাকে, এরকম থাকে কিনা। এগুলো হলো এক জাতীয়, যেমন দেখতে একই রকম, এক জাতীয়। এই কারণে বলছি যে যদি ভিন্ন না থাকে তাহলে কিভাবে করব। ভিন্ন না থাকলে মানে কি এক জাতীয়, বা রিপিট হবে, একটা ওয়ার্ড বা একটা সংখ্যা দুইবার অথবা তিনবার আসবে, এটাই হলো এক জাতীয়, মানে তাদের জাতটা একই। যখন এক জাতীয় হবে তখন আমরা যেভাবে করব, তোমরা কালকে এইভাবে করেছো, যে টোটাল আমরা উপরে দিচ্ছি যে 11টা যদি সংখ্যা থাকে 11 ফ্যাক্টোরিয়াল ভাগ নিচে যেগুলো কমন, যেমন কালকে দুইটা এম কমন ছিল 2 দিছো, তিনটা যা কমন ছিল আমরা এখানে নিচে ভাগ করে দিব। যে পি, এখানে কি লিখছি যে পি সংখ্যক এক জাতীয়, কিউ সংখ্যক এক জাতীয়, আর সংখ্যক কি আরেক জাতীয়। তার মানে এগুলো কমন যেগুলো আমরা সেগুলো দিয়ে ভাগ দিয়ে দিই। অর্থাৎ মেইন কথা কি, কমন সংখ্যার ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এই জিনিসটা বোঝা গেছে? এগুলো কালকে বোঝার কথা, আজকে তবু রিপিট করতেছি। তো একটা এক্সাম্পল, যে ম্যাথমেটিক্স শব্দটির সবগুলো বর্ণ ব্যবহার করে বিন্যাস করো। আচ্ছা সিম্পল, সবগুলো বর্ণ নিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে এখানে দুইটা এম আছে, দুইটা টি আছে, দুইটা টি আছে, সুতরাং ওই যে এখানকার মতো ভাগ দিয়ে দিলাম, হিসাব শেষ। আবার ডিগ্রি থেকে যদি সবগুলো নিয়ে ও 4টা অক্ষর নিয়ে শব্দ গঠন করো, সবগুলো নিয়ে যদি করি, এখানে ওয়ার্ড আছে কয়টা, 6টা। আচ্ছা 6 নিলাম, কিন্তু এক জাতীয় দেখো 3টা আছে, ই আছে 3টা, 3 দিয়ে ভাগ। আচ্ছা 4টা অক্ষর নিয়ে শব্দ গঠন, এটা বলছি নেক্সট ক্লাসে, মানে আজকেই পড়ানোর কথা ছিল, তবে আজকে আমরা ম্যাথ করব। আচ্ছা এখানে টাইপগুলো তোমরা বোঝার কথা, যে সবগুলো নিয়ে যদি করি তাহলে কি সবগুলো সংখ্যা দেই, তার মানে n ভাই ফ্যাক্টরিয়াল। ডিগ্রিটা আরেকবার রিপিট করেন। আচ্ছা আচ্ছা, ডিগ্রি বলছি কি, যে সবগুলো নিয়ে তুমি কতভাবে শব্দ গঠন করতে পারো। শব্দ গঠন মানে কি বিন্যাস। তাহলে সবগুলো, এখানে কয়টা ওয়ার্ড ছিল, 6টা, 6 ফ্যাক্টোরিয়াল। আর নিচে আমরা 3 কেন দিলাম, কারণ এখানে দেখো 3টা ই আছে, যদি এক জাতীয় থাকে তাহলে বলছি না ওইটার সংখ্যা দিয়ে ভাগ দিবা। বোঝা গেছে? কিন্তু কোশ্চেনে তো লেখা আছে যে 4টা অক্ষর নিয়ে শব্দ গঠন। না, এখানে দুইটা কোশ্চেন, একটা হলো কি সবগুলো নিয়ে ও 4টা অক্ষর নিয়ে শব্দ গঠন করো। 1 নাম্বার কোশ্চেনের আনসার হলো এটা, যে সবগুলো নিয়ে। আর আচ্ছা 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 2 নাম্বার কোশ্চেনের আনসারটা এখন বুঝবা না, এটা আলোচনা করি নাই, পরে বুঝবা আর কি, এটাই। ও আচ্ছা এটা তো বুঝো, এই নাম্বারটা বোঝা শেষ, কারণ এগুলো আমরা বারবার করতেছি, এই নাম্বারটা খুব ইম্পর্টেন্ট। তারপরে বি নাম্বারটা হয়তো সবার বোঝা শেষ। বি নাম্বারটা কি বোঝার বাকি আছে? কমেন্ট করো তো, এটার মানে কি যে আসলে।
তোমরা এমসিকিউতে ডিরেক্ট এই ভাই এটা আমাকে বুঝান ভাই। আচ্ছা এমসিকিউতে ডিরেক্ট এই ফর্মুলাটা ইউজ করবা, তাহলে হবে। আচ্ছা, কতগুলো বর্ণ বা বস্তু একত্রে রেখে অথবা পাশাপাশি রেখে, মানে একত্রে থাকবে অথবা কি পাশাপাশি থাকবে বা পৃথক না রেখে, একই কথা কিন্তু তিনটার মানে। তার মানে এই ধরনের ম্যাথ করতে গেলে তোমাকে কি করতে হবে, যারা একত্রে থাকবে, যেহেতু বলছে যে তোমাকে একত্রে রাখতে হবে, তার মানে কি অবশ্যই তোমাকে এটা প্যাকেট করতে হবে, তা না হলে কি এরা একত্রে থাকবে না। এখানে লিখছি যে একটি প্যাকেটে রেখে দিবা, অর্থাৎ তাদেরকে কেবল একটি বর্ণ চিন্তা করব। এটার মানে কি, যে একটি বর্ণ চিন্তা করব, যেহেতু তারা নড়াচড়া করতে পারবে না, ফিক্সড, মানে তাদের একসাথেই থাকবে, সুতরাং যে কয়জন প্যাকেটের মধ্যে থাকবে ওই প্যাকেটটা আমরা এক ধরবো, মানে প্যাকেটে যে কয়টা ওয়ার্ড থাকবে সেই সংখ্যাকে আমরা কি ধরবো, এক ধরবো। আচ্ছা, ধরো সাপোজ প্যাকেটে 4টা আছে, তাহলে টোটাল থেকে আমরা কি 4 মাইনাস করব। আবার কেন এক যোগ করলাম এটা বলতেছি যে আচ্ছা, তখন মোট বর্ণ বা বস্তুর সংখ্যা হবে কয়টা, এটা এখানে লেখা যে টোটাল সংখ্যা মাইনাস যে একত্রিত সংখ্যা। কারণ তুমি দেখো 4টা, সাপোজ 4টা বর্ণ তুমি প্যাকেটের মধ্যে দিলা, তাহলে দেখো মোট সংখ্যা থেকে কি আমাদের টোটাল থেকে 4টা কি কমে যাবে না? তুমি যদি 4টাকে নিয়ে একটি প্যাকেট করো, তাহলে টোটাল যে সংখ্যা ছিল ওখান থেকে আমাদের কি একত্রিত সংখ্যা যদি বাদ দাও, তাহলে এই প্যাকেটটা বাদ দাও, তাহলে কি আমাদের অবশিষ্ট বাকি কয়টা বর্ণ আছে সেটা আসবে। কিন্তু দেখো এই প্যাকেটে 4টা ছিল, 4টা আমরা মাইনাস করলাম, সাপোজ 4টা ছিল, টোটাল থেকে 4টা মাইনাস করলাম, কিন্তু এই প্যাকেট নিজেকে আমরা কি একটা ধরছি, এই কারণে +1, মানে প্যাকেটকে যে একটা ধরছি, এই যে প্যাকেটের +1, আর প্যাকেটের ভিতরে যে আমরা একত্রিত সংখ্যা ছিল সেটাকে আমরা মাইনাস করছি। আচ্ছা, একটু পরে ম্যাথ করলে বুঝবা। আচ্ছা, এটা এখানে কি বলছি যে এই সংখ্যা দিয়ে বিন্যাস করতে হবে। মনে রাখতে হবে প্যাকেটের বর্ণ বা বস্তু নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে, এটা একটা ভালো কথা, যে প্যাকেটের মধ্যে যে বস্তুগুলো থাকবে তারা কিন্তু নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে, কিন্তু তারা যেখানেই বসুক একসাথেই বসবে, কিন্তু নিজেদের মধ্যে উল্টাপাল্টা হতে পারে। তার মানে এটাই বুঝাইছে। এখন এক্সাম্পল হলো কি, সায়েন্স শব্দগুলো, এই শব্দ থেকে, এই সায়েন্স এই ওয়ার্ডটা থেকে তুমি স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে সাজাও। মানে কি পৃথক না রেখে, মানে স্বরবর্ণগুলো একত্রে থাকবে। কি বলছি, যদি একত্রে থাকে তাহলে স্বরবর্ণগুলোকে একটা প্যাকেট চিন্তা করবা, কারণ প্যাকেটে এই যে বেঁধে দিছি, না হলে তারা একত্রে থাকবে না। আচ্ছা, স্বরবর্ণ ছিল 3টা প্যাকেট করলাম, বাকি বর্ণ কয়টা ছিল আমাদের, 4টা। কি কি, এস সি এন সি, 4টা বাকি বর্ণ, আর এখানে 3টা, 8টা, দেখো টোটাল আমাদের এখানে 8টা আছে। তাহলে প্যাকেটের একটি ধরলাম, আর বাকি বর্ণ 4টি ছিল, এই 4 আর 1 মিলে কত হলো, 5 হলো কিনা? তার মানে আমাদের এন কি 5। এখন মোট বর্ণ যেহেতু 5, বিন্যাসটা কি হবে, ওই যে টোটাল n ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল, কিন্তু এই 5-এর মধ্যে কমন আছে কিনা, অবশ্যই কমন আছে। এখানে দেখো 2টা সি আছে, এখানে আমরা কি লিখছি 2 ফ্যাক্টোরিয়াল দ্বারা ভাগ। এখন মোট বর্ণের কাজ শেষ, কিন্তু প্যাকেট নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। এখানে আছে কি আই ই, অনেক সময় এরকমও থাকতে পারে আই বা আই, সুতরাং এটাও নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে। এটা তো চারের মধ্যে না দুইটা কমন আছে, যে এস টি এন সি, 4টা না, 4টার মধ্যে 2টা কমন আছে। 4টার মধ্যে 2টা কমন, এই যে আমরা এখানে দিছি। কিন্তু এখানে 5টার মধ্যে যে বলা হইতেছে, হ্যাঁ 5টার মধ্যে তো তোমরা এটা একটা প্যাকেট চিন্তা করছি। প্রথম স্টেপ হলো এটা আমরা প্যাকেট চিন্তা করলাম, কারণ এটা হলো একসাথে থাকবে। তুমি যদি এটাকে ছেড়ে দাও তাহলে এরা কিন্তু এই যে এদের মাঝখানে গিয়ে বসবে। আর যদি প্যাকেটকে একটা চিন্তা করো, তুমি সাপোজ এস এবং সি এর মাঝে বসতো, কে বসবে, প্যাকেটটা গিয়ে বসবে। তার মানে এই 3টা একসাথে আছে। আমাদের স্বরবর্ণগুলো বলছে পৃথক থাকবে না, মানে একত্রে থাকবে। আচ্ছা, এটা এস সি এর মাঝে বসলো, এই প্যাকেটটা তো আবার সি এন এর মাঝেও বসতে পারে কিনা? পারে, যেহেতু সিএন এর মাঝে বসতে পারে, সুতরাং এরা যদি প্যাকেট চিন্তা না করো তাহলে একসাথে বসবে না, আলাদা আলাদা হয়ে যাবে। যেমন এই যে 3টার প্যাটার্ন, এই প্যাটার্ন থাকবে না। এখন এই 3টাকে আমরা কি একটা প্যাকেট ধরছি, এক, আর বাকি বর্ণ দেখো এক কেন ধরছি, কারণ যখন এই বাকি বর্ণগুলোর মাঝে বসবে এরা কিন্তু একটা প্যাকেট আকারে গিয়ে বসবে, একটা বস্তা আকারে গিয়ে বসবে। এর জন্য এই বস্তাকে আমরা কি এক ধরছি, আর বাকি বর্ণ 4 ধরছি। তাহলে টোটাল আমাদের বর্ণ চিন্তা করছি, এটা হলো একটা বর্ণ। কারণ একটা বর্ণ কেন, কারণ এটা প্রত্যেকটার মাঝে একটা জায়গায় গিয়ে বসতেছে। আর বাকি বর্ণ 4টা, এই হলো মোট 5টা বর্ণ। এখন 5টা বর্ণের মধ্যে এটা যেহেতু এক, এটার মধ্যে তো কমন থাকারই কথা না, কারণ যেহেতু একটা। এখন এই 4টা বর্ণের মধ্যে কমন কি, 2টা সি আছে,
সি দিয়ে ভাগ করছি। এখন আবার চিন্তা করো এই প্যাকেটটা যে এই এস এবং সি এর মাঝে বসলো, যেভাবে আছে সেইভাবেই বসলো, আই ই ই আকারে বসলো। এখন সি এবং এন এর মাঝে চেঞ্জ হয়ে যেতে পারে না, একসাথেই কিন্তু বসলো। সি এবং এন এর মাঝে যদি চেঞ্জ হয়েও বসে, স্বরবর্ণগুলো একত্রেই কিন্তু থাকলো। বিষয়টা বুঝতে পারছো? বিষয়টা কি বোঝা যাচ্ছে? হ্যাঁ ভাই বুঝছি। হ্যাঁ বুঝছি বুঝছি ভাইয়া। আচ্ছা, আমাদের মেন বিষয় হলো যে এই স্বরবর্ণগুলো তুমি যেখানেই বসাও একত্রে বসতে হবে। আচ্ছা, একত্রে যদি বসালাম তাহলে আমরা এই স্বরবর্ণগুলো এখানে এক জায়গায় বসলে একভাবে থাকবে, আরেক জায়গায় বসলে আরেকভাবে থাকবে, কিন্তু তারা একসাথে থাকবে, এখানে একটি প্যাকেট আকারে থাকবে। এখন এরা নিজেদের মধ্যে বিন্যস্ত হতে পারে 3 ফ্যাক্টোরিয়াল 2 ফ্যাক্টোরিয়াল। আমরা কালকে বলছিলাম যে গুণন বিধিটা, এই যে যেমন একটি টোটাল কাজ সায়েন্স নিয়ে আমরা যে কাজ করতেছিলাম, এটা 2টা স্টেপে, সুতরাং এটা 2 দিয়ে গুণ দিছি। আর এখানে তোমাদের বোঝার সুবিধার্থে 3 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল এটা প্যাকেটের বিন্যাস লিখে দিছি। আর এটা আমাদের কি মোট বিন্যাস, আর টোটাল সমগ্রটা হলো এই সায়েন্স নিয়ে বিন্যাস। তাহলে এই বিষয়টা ক্লিয়ার? আচ্ছা ভাই, মোট বিন্যাসের এখানে 5 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে নাকি 4 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল হবে? 4 ফ্যাক্টোরিয়াল হবে না, কারণ দেখো 4 কিন্তু এই যে এটা তো 4 যদি নাও তাহলে শুধু এই 4টাকে বিন্যাস করা হবে। এই 4টার মাঝে কি এই একটাকে বসাইতে হবে না? ও আচ্ছা, এই প্যাকেটটাকে এই 4টার মাঝে কি বসাইতে হবে কিনা? এই হবে, কারণে হবে। এই কারণে এই প্যাকেটটা হলো একটা বস্তা, মানে একটা ওয়ার্ড ধরছি, আর চারটা মানে আলাদা ওয়ার্ড। এর হলো 4টা আর একটা মিলে 5টা ওয়ার্ড হয়েছে মোট। এখন এই 5টার মধ্যে এই একটা এবং এই 4টা মিলে 5টা, এখন এই 5টার মধ্যে বিন্যস্ত হচ্ছে। বিষয়টা এরকম, দাঁড়াও, সাপোজ ধরো বিন্যাস এরকম হতে পারে। Wait. একটা বিন্যস্ত হলো এস, আচ্ছা আমি বোর্ড ডাউন করি। আচ্ছা, আমাদের কি ছিল, এরকম ছিল না আই, এটা একটা প্যাকেট ছিল কিনা? এটা যদি প্যাকেট থাকে, সাপোজ ধরো এখানে এস, এখানে সি, এখানে এন, আর কি ছিল যেন, দেখি আর কি ছিল। আচ্ছা, এন সি ছিল, সি ছিল 2টা। আচ্ছা, সাপোজ ধরো এখানে এন বসলো আর এখানে সি বসলো, এটা কিন্তু একটা প্যাটার্ন। এই প্যাটার্ন মানে কি একভাবে বিন্যস্ত করলাম। কিভাবে? এটা ম্যানুয়ালি করতেছি আমরা, যে এখানে স্বরবর্ণগুলো একত্রে আছে, এমন একটা বিন্যাস, স্বরবর্ণগুলো একত্রে আছে। আচ্ছা, এখন এই এন এর মাঝে কি এই প্যাকেটটা বসতে পারে না? বসলো। আবার সি, এগুলো কিন্তু রিঅ্যারেঞ্জ হতে পারে, সি আসলো, আবার সি আসলো, এন আসলো, এস আসলো, এইভাবে রিঅ্যারেঞ্জ হবে খালি জাস্ট। কিন্তু এখানে যে আইই ছিল, এখানেও কি আইই থাকবে? থাকবে না, নাও থাকতে পারে, এভাবেও তো থাকতে পারে, ইই এরকম থাকতে পারে না। এই কারণে আমরা এদেরকেও নিজেদের মাঝে বিন্যস্ত করছি 3 ফ্যাক্টোরিয়াল ভাগ 2টা কমন যেহেতু 2 ফ্যাক্টোরিয়াল। আর টোটাল আমরা এটাকে যখন এক চিন্তা করলাম, আর আমাদের বাকি ছিল কয়টা? 1টা 2টা 3টা 4টা 5টা। এই কারণে আমরা এই টোটাল 5টাকে নিয়ে বিন্যস্ত করছি 5 ফ্যাক্টোরিয়াল ভাগ, এই 5টার মধ্যে কমন কি ছিল? সি ছিল 2টা, কিন্তু এই 5টার মধ্যে তুমি এটাকে কমন করতে পারো না, কারণ তুমি এটাকে ধরছো একটা বর্ণ, কারণ এটার মধ্যে কি আরো প্যাকেট আছে? নাই। সুতরাং এখানে আমরা অনলি যেহেতু 2টা সি আছে, 2টা সি দিয়ে আমরা মাল্টিপ্লাই করছি, আর 2টা গুণ করলে আমাদের আসল কাজ হয়ে যাবে, উত্তর এসে যাবে। বুঝতে পারছো বিষয়টা? হ্যাঁ বুঝতে পারছি। আসলে বিন্যাস মানে কি জানো? বিন্যাস মানে সাজাবা, জাস্ট কতভাবে তুমি সাজাতে পারো, কতভাবে রিঅ্যারেঞ্জ করতে পারো। যেমন তোমার টেবিলে যত বই আছে তুমি বিভিন্নভাবে সাজাবা, সায়েন্সের একগুলো রাখবা, ফিকশন একগুলো রাখবা, রিপোর্টিং এর একগুলো রাখবা, কবিতা সমগ্র একসাথে রাখবা, মুক্তিযুদ্ধ বিষয়ক বইসমূহ একসাথে রাখবা। এটা হলো সাজানো গোছানো, যেভাবে চাও আর কি। আচ্ছা, তাহলে এই জিনিসটা ক্লিয়ার? ওকে, বাকি আমাদের কি ছিল? আচ্ছা, তোমরা 5 জন কি কালকেও ক্লাস করছিলা শেষ পর্যন্ত? কেউ যদি আজকে হ্যাঁ, কালকে থাকো class বলতে করছি। পারো। ওকে, আচ্ছা, না নতুন না। একত্রে রেখে বলছি। একটু আগে আমরা কি করলাম? একত্রে রেখে করলাম। আর এখন আমরা কি করব? একত্রে না রেখে বা পৃথক রেখে। একত্রে না রেখে মানে কি? একত্রে থাকবে না, অর্থাৎ পৃথক পৃথক থাকবে। এর এটা হলো কিভাবে করবা জানো? টোটাল তুমি বিন্যাস করবা। টোটাল আমাদের সায়েন্সের যে কয়টা ছিল, সায়েন্স নিয়ে তুমি ডিরেক্ট বিন্যাস করো।
সায়েন্স নিয়ে যদি তুমি বিন্যাস করো, সায়েন্সের ধরো 8টা ছিল, এখানে লেখাটা একটু ঝামেলা, চেঞ্জ হয়ে যায়। সায়েন্সের ধরো 8টা ছিল 8 ফ্যাক্টোরিয়াল, আর নিচে ধরো কমন যে কয়টা আছে ওইভাবে দিয়ে দিলা, এটা হলো টোটাল বিন্যাস করলাম। এই বিন্যাসের মধ্যে কি এই প্যাকেটটা একত্রেও থাকতে পারে, আবার একটা বিন্যাস একত্রে থাকতে পারে, আবার একত্রে নাও থাকতে পারে, বিভিন্নভাবেই থাকতে পারে। তো আমরা টোটাল বিন্যাসটা করে এখানে একত্রে রেখে যে বিন্যাসটা একটু আগে করেছি ওইটা মাইনাস করে দিলেই আমাদের কি একত্রে না সেটা বের হবে। তার মানে এখানে কি দাঁড়ালো, টোটাল বিন্যাস ইকুয়াল টু কত, এটা হলো একত্রে না রেখে। তাহলে দেখো একত্রে না রেখে এই মাইনাসটা যদি এই বাম পাশে আনো, একত্রে না রেখে প্লাস একত্রে রেখে বিন্যাস কি টোটাল বিন্যাস। বুঝতে পারছো বিষয়টা? তোমাকে যদি কোশ্চেনে বলে যে একত্রে না রেখে বিন্যাস করো, তুমি সিম্পলি একত্রে রেখে আগে বিন্যাস করবা। শুরুতে টোটাল নিয়ে বুঝছি ভাইয়া, বুঝছি। শুরুতে টোটাল বিন্যাস, তারপরে একত্রে রেখে বিন্যাস, টোটাল থেকে একত্রে রেখে মাইনাস করলে একত্রে না এটা বের হবে। যেমন তোমরা কি 9, 10 এর যে সম্ভাবনা করছো না, 9, 10 এ কি সম্ভাবনা করেছো তোমরা? আচ্ছা, সম্ভাবনায় যখন করবা, করছি ভাইয়া। হ্যাঁ, সম্ভাবনার মধ্যে কি থাকবে জানো, অনেক সময় দেখবা যে লাল বল নিয়ে, লাল বল কতভাবে নিতে পারো, আবার লাল বল কতভাবে নিতে না পারো, তখন কিন্তু না যেটা আসছে সেটা 1 থেকে মাইনাস করছো, মনে আছে? মানে আমাদের সম্ভাবনার মান কত হতে পারে, সর্বোচ্চ 1। অনেক সময় যেহেতু সর্বোচ্চ 1 থেকে আমরা মাইনাস দিছি। আচ্ছা, বুঝতে পারছো অনেকে? ওকে। আচ্ছা, একটু আগে বলছি যে ভাইয়া বিন্যাস মানে নড়াচড়া করতে হবে। কোথাও যদি বলে যে অবস্থানটা ফিক্স থাকবে তাহলে সেখানে নড়াচড়া হবে না, তাই বিন্যাস হবে না। অর্থাৎ যার অবস্থান নির্দিষ্ট তাকে আমরা বাদ দিয়ে দেবো, হিসাব খুব সিম্পল। সায়েন্স এই শব্দটিকে বিন্যাস করো যেখানে এস কি থাকবে, প্রথমে থাকবে। ওকে, এস প্রথমে থাকলো মানে কি, সায়েন্সের যে 8টা ঘর, এই 8টা ঘরের প্রথম ঘরে ধরো 8টা ঘরের প্রথম ঘরে এস নির্দিষ্ট থাকবে, এখানে আর কেউ বসতে পারবে না। তাহলে এটা তো ফিক্স, তাহলে এখানে বিন্যাস হবেই না, এখানে কোনো সংখ্যা বসতে পারবে না। সুতরাং আমরা এই এসটাকে মাইনাস করছি টোটাল সংখ্যা থেকে। 7 আসছে, এই 7 নিয়ে আমরা কাজ করছি। 2 কেন দিছি, 2টা সি আছে, আর 2 কেন দিছি, 2টা ই আছে। বুঝতে পারছো বিষয়টা? আর অবস্থান ফিক্স না থাকলে, বুঝছি ভাই এটা। এটা তো বুঝতে পারছো, অবস্থান যদি ফিক্সড না থাকে তাহলে যে আগের মতোই অবস্থান পরিবর্তন হবে। আচ্ছা, ওইটা মনে একটু পরে দেখো। মানে নরমালি, হ্যাঁ, নরমালি তুমি যেভাবে করো সেইভাবে হবে নরমাল। আচ্ছা, মানে এখানে তুমি যদি এটাকে নরমালি করতা, এস এর অবস্থান কি পরিবর্তন হইতো কিনা, শুধু কি এখানেই থাকতো নরমালি যদি করতা? এস এর অবস্থান তুমি ফিক্সড করে দিছো বিদায় ফার্স্টে আছে। যদি তুমি নরমালি করতা যে 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, তখন এস এখানেও আসতে পারতো, এখানেও আসতে পারতো, এখানেও আসতে পারতো কিনা? জি জি। তখন কিন্তু এটার অবস্থানটা কি পরিবর্তন হচ্ছে। আচ্ছা, কালকের বিষয়গুলো আজকে আবার রিপিট করতেছি যেন তোমাদের একদম সবকিছু গেঁথে যায় আর কি। আর কি বিরক্ত হতো নাকি যে অবস্থান ফিক্স থাকলে আর অবস্থান পরিবর্তন না করে কি একই কথা? না না, অবস্থান ফিক্সড থাকা মানে ফিক্সড থাকবে, মানে ওখানেই থাকবে। আর যদি পরিবর্তন করে তাহলে পরিবর্তন হবে। আর পরিবর্তন না করলে বললে? পরিবর্তন না করা আর অবস্থান ফিক্সড না থাকা তো একই জিনিস। পরিবর্তন যদি না করে, আচ্ছা তোমার কোশ্চেন কি? মানে অবস্থান ফিক্স থাকা আর অবস্থান পরিবর্তন না করা কি একই জিনিস নাকি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অবস্থান পরিবর্তন না না না, অবস্থান পরিবর্তন না করা এক জিনিস না। কারণ তোমাকে বললো অবস্থান ফিক্সড কি, প্রথমে অবস্থান ফিক্সড করছি, সাপোজ। আচ্ছা, তোমার কোশ্চেন আনসারটা দেই। তোমাকে বললো ই কে প্রথমে রাখো, তাহলে কি ই এর অবস্থানটা ফিক্সড বলছে। আবার বললো যে ই এর অবস্থান পরিবর্তন না করে, তাহলে কি ই প্রথমে বসবে না ই যেখানে আসে সেখানেই বসবে? যেখানে আছে সেখানেই বসবে। তাহলে কি বিন্যাসটা কেমন হবে? বিন্যাসটা হবে যে আচ্ছা এইখানে ইটা দিয়ে বোঝান, সমস্যা নাই। হ্যাঁ হ্যাঁ, ইটা দিয়ে বুঝাচ্ছি। এই ইটা বললো যে ই এর অবস্থানটা তুমি পরিবর্তন করবা না। তাহলে দেখো সাপোজ ধরো একটা আছে আমাদের ক্ষেত্রে, সাপোজ তুমি এই একটাই বাদ দিয়ে দাও। এখানে লিখি SCI
তোমাকে বললো n দিয়ে চিন্তা করি, n এর অবস্থান পরিবর্তন না করে বিন্যাস করো। তাহলে n কত নাম্বার ওয়ার্ডে আছে? 5। 5। যেহেতু 5 এ আছে সুতরাং এই 5 ঘরটা আমাদের ফিক্সড কিনা, n যেখানে আছে সেখানে থাকবে, এই ঘরে কেউ বসতে পারবে না। সুতরাং তুমি কি করবে, টোটাল সংখ্যা থেকে nটা মাইনাস করে দাও। বুঝতে পারছো? হ্যাঁ, সেম জিনিস, কারণ তাহলে একই হলো অবস্থান। হ্যাঁ, একই হলো, অবস্থান ফিক্সড একই কথা, আর অবস্থান পরিবর্তন না করা তো একই হলো। আমি এটাই বলতে চাইছিলাম আপনাকে যে এটা একই হবে। হয়ে গেল। হ্যাঁ, একই হয়ে গেল। ওকে, আর অবস্থান পরিবর্তন করলে বললে অবস্থান পরিবর্তন করলে যে সিম্পলি নরমালি করলে তো অবস্থানটা পরিবর্তন এমনিতে হয়ে যাবে। তুমি যদি নরমালি করো 8 ফ্যাক্টোরিয়াল বাই 2 ফ্যাক্টোরিয়াল ইনটু 2 ফ্যাক্টোরিয়াল, এই nটা কি শুধু এখানেই থাকবে, চেঞ্জ হবে না? না, যদি উল্লেখ করে বলে যে n এর অবস্থান পরিবর্তন করে, সাইন শব্দটির মধ্যে n এর অবস্থান পরিবর্তন করে বিন্যাস দেখাও। আচ্ছা, অবস্থান পরিবর্তন করে এরকম হয়তো বলবে না, কারণ এরকম ম্যাথ নাই। অবস্থান পরিবর্তন তুমি যদি নরমালি অঙ্ক করো, তোমাকে যদি বলে সবগুলো নিয়ে বিন্যাস করো, তখন অটোমেটিক্যালি এটার অবস্থান পরিবর্তন হয়ে যায়। তাহলে তোমাকে তো আচ্ছা আচ্ছা নির্দিষ্ট করে বলবে না যে অবস্থান পরিবর্তন, কারণ নরমালি করলে অবস্থানটা পরিবর্তন হয়েই যায়। আচ্ছা, ঠিক আছে। সাজ্জাদ রূপক আসছে লাইনে। ওকে, আসো। আচ্ছা, আমরা যে কোথায় ছিলাম? আচ্ছা, ওকে, এটা বোঝা শেষ। কেউ যদি না বুঝে ভাই আনমিউট করে কথা বলতে পারো। এই জিনিসটা অনেকে বুঝে নাই, একজনে বলছে আমাকে এই জিনিসটা বুঝে নাই যে কতগুলো বর্ণ বা বস্তু নির্দিষ্ট স্থানে থাকলে তাদেরকে কি করবা, নির্দিষ্ট স্থানে রেখে বিন্যাস করবা, এবং বাকিগুলো বাকি স্থানে রেখে বিন্যাস করে 2টা গুণ করে দেওয়া। এর মানে কি এটা বোঝাই খুব সিম্পল। আচ্ছা, কতগুলো বর্ণ যদি নির্দিষ্ট স্থানে থাকে, ইকুয়েশন এই শব্দ থেকে কি বলছে, ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে রেখে সাজাও। ওকে, আমরা দেখি ইকুয়েশনটা লিখি। ইকুয়েশন কি বলছে ভাইয়া, ব্যঞ্জন বর্ণগুলো কোথায় থাকবে? ব্যঞ্জন বর্ণগুলো কোথায় থাকবে বলছে? বিজোড় স্থানে। বিজোড় স্থানে। এখানে টোটাল কয়টা ওয়ার্ড আছে তোমরা কমেন্টে লিখো তো দেখি, অনেক সবাই রেসপন্স আছে কিনা, নাকি মোবাইল রেখে তোমরা অন্য কিছু করতেছো। 8টা বার। ওকে, হ্যাঁ 8টা ওয়ার্ড। 8টা ওয়ার্ড। যে একটু আগে আসলে সমস্যা নেই, আমরা এখনো মেইন ক্লাস শুরু করি নাই। আচ্ছা, 8টা ওয়ার্ড যদি থাকে তাহলে 8টা ঘর হবে না? কয়টা হলো? 8টা হয়েছে কিনা দেখো তো। এক দুই তিন 1 2 3 4 হয় নাই ভাইয়া? 7। আচ্ছা, এখন হয়েছে মনে হয় 8টা। হুম। ওকে, তোমাকে কি বলছে যে ভাইয়া আমার কোশ্চেন হলো যে কতগুলো বস্তু বা বর্ণ নির্দিষ্ট স্থানে থাকবে। আচ্ছা, আমাদের বলছে কি যে ব্যঞ্জন বর্ণগুলো কোথায় থাকবে, বিজোড় স্থানে। বিজোড় স্থান কোনটা? এটা 1 3 5 7, এটা কি বিজোড় স্থান না? তার মানে এই ঘরগুলোতে আমাদের আচ্ছা, আমাদের কি বলছে, এই যে বিজোড় ঘর, এই বিজোড় ঘরগুলোর মধ্যেই শুধুমাত্র ব্যঞ্জন বর্ণ বসবে। বলো তো ব্যঞ্জন বর্ণ কোনটা, কয়টা আছে এখানে? কিউ, একটা, দুটা, তিনটা। তিনটা তিনটা আছে না ব্যঞ্জন বর্ণ? এই 3টা ব্যঞ্জন বর্ণ কোথায় বসবে ভাই বলো তো? এই 3টা ব্যঞ্জন বর্ণ আমাদের ফিক্স করে দিছি যে একে বসবে 1 3 5 7, এই 4টা করে বসতে পারবে। বুঝতে পারছো? এই যে আমাদের 3টা ব্যঞ্জন বর্ণ, আমাদের বলছে যে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে রাখবে, অর্থাৎ 3টা ব্যঞ্জন বর্ণ এই 4টা করে বসতে পারে। সাপোজ, আচ্ছা, তাহলে আমাদের টোটাল ওয়ার্ড হলো 8টা ওয়ার্ড নিতে হবে, 8টা ওয়ার্ড নিয়ে সাজাতে হবে। এখানে 8টা ওয়ার্ড,
এখন এই তিনটা ওয়ার্ড কয়টা ঘরে বসবে ভাইয়া? চারটা ঘরে বসবে। তার মানে এই চারটা ঘরে কয়টা ওয়ার্ড বসবে? তিনটা। তিনটা ওয়ার্ড। চারটা ঘরে তিনটা ওয়ার্ড বসলো, তাহলে আমাদের ঘর কয়টা খালি এখন? তিনটা বসে গেছে। সাপোজ চারটা ঘরে তিনটা বসে গেছে, একটা খালি। একটা খালি। পাঁচটা খালি না? ও হ্যাঁ, পাঁচটা সব মিলে পাঁচটা। আমি বলছি কি জানো, এই আমাদের টোটাল ওয়ার্ড 8টা, এর মধ্যে বিজোর স্থানে আমি 3টা বসাই দিলাম, 1 3 5 এ বসাই দিলাম, বিজোর স্থানে বসলো। এখন আমাদের বাকি কয়টা ঘর আছে? 5টা। ওয়ার্ড কয়টা বাকি আছে দেখো তো। আমাদের এখানে সাপোজ 3টা বসে গেছে, বাকি তাহলে কয়টা ওয়ার্ড থাকবে? 5টা ওয়ার্ড। 5টা, তাহলে এই পাঁচ ঘরে বসতে পারে কিভাবে? 5 ফ্যাক্টোরিয়াল ভাবে বসতে পারে, পারে কিনা? পারে। তাহলে এই 5টার মধ্যে কি কমন আছে? দেখো কমন নাই। কমন যদি থাকতো তাহলে আমরা ভাগ দিতাম, কমন নাই, সবগুলো ভিন্ন ভিন্ন বর্ণ। তাই আমরা এই দুইটা গুণ করে দিব, কারণ এই দুইটা স্টেপে আমাদের টোটাল ইকুয়েশন শব্দটাকে আমরা বিন্যস্ত করেছি, যেখানে কি আমরা নির্দিষ্ট করে দিয়েছি যে 3টা যে ব্যঞ্জন বর্ণ আছে, এই ব্যঞ্জন বর্ণগুলো কি বিজোড় স্থানে বসবে। আমরা দেখলাম যে বিজোড় স্থান 4টা, তাহলে এই 4টা ঘরে 3টা ব্যঞ্জন বর্ণকে আগে বসায় দিলাম, যে এরা নির্দিষ্ট ফিক্সড অবস্থানে বসায় দিলাম। এখন বাকি আমাদের 5টা ওয়ার্ড আছে, কিন্তু ঘরও আমাদের 5টা খালি। এখানে দেখো চারটা ঘরে 3টা বসাইছি, এখানে 5p3 দিছি, আর এখানে 5টা ঘরে 5টা বসাইছি, এখানে 5 ফ্যাক্টোরিয়াল। এটাকে তুমি যদি এইভাবে লিখো যে ভাইয়া না 5 ফ্যাক্টোরিয়াল লিখবো না, আমি এইভাবে লিখবো, ওকে তুমি লিখো 5 5টা ঘরে 5টাই বসবে, এটার মানে কিন্তু ভাই 5 ফ্যাক্টোরিয়াল। বুঝতে পারছো কালকে যে বলছিলাম? ভাই কোয়েশ্চেনটা কি ছিল? আচ্ছা, কোশ্চেনটা দেখাই। কোশ্চেনটা কি ছিল? আমাদের কোশ্চেন হলো ইকুয়েশন শব্দটিকে সাজাও যেন ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে অবস্থান করে। তার মানে ব্যঞ্জন বর্ণগুলো সবসময় বিজোড় স্থানে তুমি রাখবা, কন্ডিশন দিয়ে দিছে। তুমি শুধু সাজালেই হবে না, তুমি এমন ভাবে সাজাবা যেন ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে থাকে, মাস্ট। ওকে, যেহেতু কন্ডিশনটা দিছে, কন্ডিশন নিয়ে আগে আমরা চিন্তা করব। লিখলাম আমরা 8টা ঘর লিখলাম, লিখার পর দেখলাম যে ব্যঞ্জন বর্ণ আছে কয়টা? 3টা। কন্ডিশনটা আমাদের ব্যঞ্জন বর্ণে, সুতরাং আমাদের প্রথম কাজ কি হবে? ব্যঞ্জন বর্ণ নিয়ে। কোশ্চেনটা বুঝতে পারছো? কোশ্চেনটা হলো যে ইকুয়েশন শব্দটিকে সাজাও যেন ব্যঞ্জন বর্ণ যে আছে সেটা যেন অবশ্য সবসময় বিজোড় স্থানে থাকে। ওকে, আমি দেখলাম যে বিজোড় স্থান আছে আমার কয়টা? এখানে 4টা ঘরে আমার 3টা ব্যঞ্জন বর্ণ বসতে পারে। সুতরাং আমরা কি লিখছি? 4p3 লিখছি। 4টা ঘরে 3টা ব্যঞ্জন বর্ণকে আমরা বসাই দিছি অলরেডি। সাপোজ ধরো এখানে কিউ বসালাম, আচ্ছা এখানে সাপোজ কিউ বসালাম, বড় হয়ে যাচ্ছে। আচ্ছা, তোমরা বুঝে নাও যে এখানে কিউ বসলো, এখানে টি বসলো, এখানে এন বসলো, তাহলে আমাদের 4টা ওয়ার্ড থেকে 3টা বসে গেছে। আমাদের টোটাল 8টা ওয়ার্ডের মধ্যে 3টা কি বসে গেছে। এখন বাকি থাকে আমাদের 5টা ওয়ার্ড, এবং 5টা ওয়ার্ডের জন্য ঘরও বাকি আছে 5টা। সুতরাং এখানে যেমন 4টা ঘরের জন্য 3টা ওয়ার্ড বসতো, কিন্তু এখানে 5টা ওয়ার্ডের জন্য 5টা ঘরই খালি আছে। এই কারণে আমরা কি 5p5 অর্থাৎ 5 ফ্যাক্টোরিয়াল লিখছি। বুঝতে পারছো এখন? ওকে, বিষয়টা হচ্ছে যে তোমাকে ব্যঞ্জন বর্ণগুলো আমরা ফিক্সড করে দিলাম, ফিক্সড করে 3টা ব্যঞ্জন বর্ণ 4টা ঘরে বসালাম, বাকি অঙ্ক আছে 5টা 5 ঘরে 5 ফ্যাক্টোরিয়াল ভাবে বসতে পারে, 2টা মাল্টিপ্লাই করে দিছি, আমাদের অঙ্ক হয়ে গেছে। তাহলে আশা করি এটা বুঝতে পারছো। না বুঝলে আবার পড়বা, তোমরা আজকে রাতে গিয়ে আবার পড়বা এগুলো, যে কতগুলো বর্ণ বা বস্তু নির্দিষ্ট স্থান থাকলে ভাইয়া যতগুলো কথাটা তো লিখছে বাংলা ভাষা, এগুলোর মানে কি? অনেক বাংলা ভাষা লিখছে, এগুলোর মানেটা বোঝার চেষ্টা করবা। এক্সাম্পল সহ দিয়ে দিছি, আরেকবার করে আমি রিভিউ দিচ্ছি। ওকে, এখন এটা কি বুঝতে পারছো যে ক্রম পরিবর্তন না করে? এটা হয়তো একজনে বলছিল যে বুঝো নাই। এই জিনিসটা
কে বলছিলা যে বুঝো নাই? আমি ভাইয়া। আমরা এখানে ছিলাম যে ক্রম পরিবর্তন না করে তাহলে সেটা কিভাবে করব। ক্রম পরিবর্তন না করে মানে কি একটা সিকোয়েন্স সেটা কি পরিবর্তন করবে না। যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে কি করব আমরা এক জাতীয় ধরবো। একটু আগে আমরা তো করছি যে এক জাতীয় যদি ধরি, সাপোজ দুইটা এম থাকে দুইটা সি থাকে, এগুলো কিন্তু এক জাতীয়, তখন আমরা কি ওটা কি এক জাতীয় দিয়ে কি ভাগ করে দিছি। এক জাতীয় যে কয়টা সংখ্যা ছিল ওই সংখ্যার ফ্যাক্টোরিয়াল দিয়ে আমরা ভাগ করে দিয়েছি। এটা তো তোমরা বেসিক জিনিস সবাই জানো যে কমন কিছু থাকলে সেটা দিয়ে আমরা ভাগ করে দিব। এখন এখানে বলছে কি ব্যঞ্জন বর্ণগুলোর ক্রম পরিবর্তন না করে কতভাবে বিন্যাস করা যায়। এখানে নিয়মটা কি, যারা ক্রম পরিবর্তন করবে না তাদেরকে এক জাতীয় ধরবে। ওকে, ক্রম পরিবর্তন করবে না, কি করবে না, ব্যঞ্জন বর্ণ ক্রম পরিবর্তন করবে না। এখানে ব্যঞ্জন বর্ণের ক্রমটা কি আছে বলো তো? কিউ, কিউ এর পরে কি আছে, টি, টি এর পরে এন আছে। এই যে একটা ক্রমে এখানে দেয়া আছে ব্যঞ্জন বর্ণের একটা সিকোয়েন্স, তুমি যেখানে বিন্যাস করো এই সিকোয়েন্সটা কোথাও চেঞ্জ হবে না। এটা সবসময় কিউ টি এন আকারে গিয়েই বসবে। এটা তুমি যেখানেই বসাও কিউ টি এন আকারেই বসবে। সুতরাং এটা একটা এক জাতীয় সংখ্যা হয়ে গেল, কারণ এদের মধ্যে আর বিন্যাস তো হবে না, নিজেদের মধ্যে এরা বিন্যাস করবে না। এই কারণে এদেরকে আমরা কি ধরছি, এক জাতীয় ধরছি। সাপোজ তুমি চিন্তা করো তিনটা এ যদি থাকতো, তারা নিজেদের মধ্যে যদি চেঞ্জ হতো সেটা কিন্তু আমরা বুঝতে পারতাম না, সেটা এক জাতীয়। এখানে যেহেতু চেঞ্জ হবে না সুতরাং আমরা ধরে নিয়েছি কি এটা একটা এক জাতীয় সংখ্যা, কারণ কিউ টি এন কখনোই চেঞ্জ হবে না। কেন চেঞ্জ হবে না? কারণ আমাদেরকে প্রশ্নে বলে দিয়েছে যে ব্যঞ্জন বর্ণের যে ক্রমটা আমি দিয়ে দিছি প্রশ্নে, তুমি সেই ক্রমটাই রাখবা, চেঞ্জ করবা না। সো নিয়মটা হলো যে ক্রম পরিবর্তন করবে না। এরকম হলে যারা ক্রম পরিবর্তন করবে না সেটা ব্যঞ্জন বর্ণ বলুক স্বরবর্ণ বলুক তাদেরকে আমরা এক জাতীয় ধরবো। সুতরাং এরা ফিক্সড, এরা যা আছে তাই প্যাকেট প্যাকেট আকারে বসবে। ভাইয়া এখানে যদি ওই যে হ্যাঁ বলো। এখানে যে স্বরবর্ণগুলো আছে না, স্বরবর্ণগুলো যদি আবার কোনো ডাবল থাকতো তাহলে কি আবার আবার ফ্যাক্টরিয়াল লিখতে হইতো, মানে ডাবল বা ট্রিপল থাকে টু ফ্যাক্টর থ্রি ফ্যাক্টরিয়াল লিখতে হইতো। অবশ্যই তুমি ও আচ্ছা, ব্যঞ্জন বর্ণগুলোকে এক জাতীয় ধরছো, এখন ভাই স্বরবর্ণ মাইক্রোফোনের আওয়াজটা কমাও যে বলছিলাম। আচ্ছা আচ্ছা আচ্ছা। শোনো, ব্যঞ্জন বর্ণের ক্রম পরিবর্তন করবে না। এখানে যদি কোনো দুইটা থাকতো, এখানে কি এটা এক জাতীয় ধরছি, অন্য কোনো কিছু যদি কমন থাকতো এটা দিয়ে আমরা গুণ করতাম। একটু পরে আমরা অঙ্ক দেখবো আর কি। এটা জাস্ট বেসিক জিনিসটা বুঝে রাখো যে ক্রম পরিবর্তন যারা করবে না তাদেরকে আমরা এক জাতীয় ধরবো, হিসাব শেষ। আর এক জাতীয় ধরা মানে কি, ওই এক জাতীয় সংখ্যা দিয়ে ভাগ করতে হয়, এটা আমরা শুরু থেকেই করে আসতেছি যে এক জাতীয় মানে কমন কিছু থাকলে ওটাতে ভাগ দিব, হিসাব শেষ। আচ্ছা লাস্ট পর্যন্ত হয়তো চলে আসছি, এটা দেখো তো বুঝো কিনা। এটার মানে কি ভাইয়া, যে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, খুব ইম্পর্টেন্ট, যে আপেক্ষিক অবস্থানটা পরিবর্তন করবে না এর মানেটা কি? আপেক্ষিক অবস্থান যদি পরিবর্তন না করে, এখানে বলছি যে স্বরবর্ণের বিন্যাস করবা আলাদা করে, ব্যঞ্জন বর্ণের বিন্যাস করবা, দুটা গুণ দিয়ে দিবা, এটা হলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না। অর্থাৎ যখন এখানে স্বরবর্ণের অবস্থান যেখানে দেয়া আছে ওইখানেই থাকবে, ব্যঞ্জন বর্ণের অবস্থানটা যে পজিশনে দেয়া আছে ওই পজিশনে থাকবে, তার মানে আপেক্ষিক তাদের অবস্থানের পরিবর্তন হবে না। বিষয়টা বুঝতে পারছো? আচ্ছা এই যে আরেকবার একটু বল। আচ্ছা এক্সাম্পলটা দেখো তো, ডিরেক্টর শব্দগুলোকে বিন্যাস করো যেখানে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না। আচ্ছা নিয়মটা কি, আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না মানে দেখো স্বরবর্ণগুলো আছে কয়টা, তিনটা, আই ই ও, এরা যেখানে আছে সেখানেই থাকবে। আই আয়ের জায়গায় থাকবে, এটা ফিক্সড না। আই এখানেও হতে পারে, ই আয়ের জায়গায় হতে পারে, কারণ এদের যে অবস্থানটা আছে আপেক্ষিক অবস্থান, ব্যঞ্জন বর্ণরা যে ঘরে অবস্থান করতেছে সেই ঘরেই থাকবে, কিন্তু নিজেরা নিজেদের ঘরে একজন আরেকজনের ঘরে যেতে পারবে। এটাই বলছে যে শুরু থেকে স্বরবর্ণের যে ঘর সেই ঘর ফিক্স থাকবে, কিন্তু সেই ঘরে স্বরবর্ণগুলো নিজেরা চলতে পারবে। এটাই বলছে আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। তার মানে আমি চিন্তা করলাম যে এখানে স্বরবর্ণ আছে কয়টা ভাইয়া, তিনটা। কি কি, আই ই ও, এরা নিজেদের মধ্যে বিন্যস্ত হবে 3 ফ্যাক্টরিয়াল, এবং 5টা ব্যঞ্জন বর্ণ তারা নিজেদের মধ্যে মানে নিজেদের ঘরে বিন্যস্ত হবে 5 ফ্যাক্টরিয়াল। এখানে আবার দেখো দুইটা আর আছে, তার কারণে আমরা 2 দিয়ে ভাগ করে দিছি।
তার মানে বিষয়টা দাঁড়ালো যে স্বরবর্ণ ও ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে যদি আমাদের কোনো বিন্যাস করতে বলে, তাহলে আমরা কি করব? সিম্পলি স্বরবর্ণের বিন্যাসটা করবো আলাদা করে, ব্যঞ্জন বর্ণের বিন্যাস করবো আলাদা করে। এখন তুমি চিন্তা করো যে এত যদি বলে আপেক্ষিক অবস্থার পরিবর্তন করে বললে, হ্যাঁ, আপেক্ষিক অবস্থান পরিবর্তন করে বললে ওই সিম্পলি সাধারণ যে নিয়মে আমরা করছি, ও আচ্ছা আচ্ছা। আর সাধারণ নিয়মে যদি ক্রম করবো, তাহলে পরিবর্তন, কি আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে? হুম, ওকে, আর ক্রম পরিবর্তন করলে বললে, আগেরটাতে ক্রম পরিবর্তন করলে বললে, আচ্ছা এই জিনিসগুলো বেসিক জিনিস, আচ্ছা বোঝাই যে আসলে এত সব জিনিসের মধ্যে তো মনে থাকবে না, কিভাবে মনে রাখবো আমরা? ওকে, আচ্ছা যখন বলবে যে ক্রম পরিবর্তন না করে, এর মানে কি? সাপোজ ধরো ই এফ জি, এরা যে ক্রমে আছে সেই ক্রমেই থাকবে, অর্থাৎ ক্রমটা পরিবর্তন হবে না। আচ্ছা ক্রম যদি পরিবর্তন না হয়, এখানে যত যাই থাকবে, এখানে যত কিছুই থাকবে, এর ক্রমটা কখনো সিকোয়েন্সটা চেঞ্জ হবে না। তখন এটা কি বলছিলাম বলো তো? ক্রম যদি পরিবর্তন না হয়, সেটা কি এক জাতীয় ধরতে বলছিলাম না? হ্যাঁ হ্যাঁ একজাতীয়। কারণ কেন এক জাতীয়? তুমি যখন পরীক্ষার হলে করতে যাবা, যে তুমি চিন্তা করবে যে এটা ক্রম পরিবর্তন করবে না, তার মানে এটার কোনো বিন্যাসই হবে না, এটা এক জাতীয়, মানে ই এফ জি যেভাবে আছে সেভাবেই এখানেও বসাও ই এফ জি আকারে বসবে, এর মাঝেও বসাও ই এফ জি আকারে বসবে, তুমি এখানে বসাও যেখানেই বসাও ই এফ জি আকারে বসবে। সুতরাং এটা কি একটা প্যাকেট চিন্তা করা যায় না? যায়। হ্যাঁ, তার মানে এটার কোনো ক্রম পরিবর্তন হবে না, যে সিকোয়েন্স আছে এই সিকোয়েন্সই থাকবে। সুতরাং এটাকে কি করবো আমরা? এক জাতীয় ধরবো। এক জাতীয় ধরবা, ধরে হলো ওই যে যেহেতু তিনটা এক জাতীয়, সুতরাং আমরা কি করব? 3 দিয়ে ভাগ দিয়ে দিব। এটা হলো ক্রম পরিবর্তন না করে। আর আর করলে বললে, ক্রম পরিবর্তন করলে বললে, হ্যাঁ, এটা স্বাভাবিকভাবে যদি করো তাহলে কিন্তু ক্রমটা পরিবর্তন হয়ে যায়। তুমি যদি সিম্পলি করো, এটাকে তুমি ক্রম পরিবর্তন না করে যদি করো, জিটা এখানে আসবে, তারপর আবার জিটা এখানে, মানে যা যেখানে ইচ্ছা উল্টাপাল্টা যেতে পারে। তোমাদেরকে যে কটা নিয়ম দিছি এর বাইরে মোটামুটি আর কিছু নাই, যে দু একটা আছে ওটা আমরা নেক্সট ক্লাসে দেখবো, এর বাইরে আমরা তোমরা পাবা না আর কি। এটা হলো বেসিক লেভেল, তো অ্যাডভান্স লেভেলের কিছু আছে ওটা পরে দেখাবো। ওকে, তাহলে আমরা যে নিয়মটা দেখলাম, যে এখন বইয়ের পেজ বের করব, আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে দুইটা আলাদা করে গুণ দিবা। মনে রাখবা কিভাবে? যে যারা যেখানে আছে ওখানে রেখে আমি বিন্যাস করে দিই, এটা হলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে। স্বরবর্ণ যেখানে আছে ওইখানেই স্বরবর্ণকে আলাদা বিন্যাস করি, ব্যঞ্জন বর্ণ যেখানে আছে ব্যঞ্জন বর্ণকে ওখানে রেখে বিন্যাস করে দিই, এটা হলো আপেক্ষিক অবস্থান পরিবর্তন হবে না। আচ্ছা 5 মিনিটের মধ্যে আরেকবার রিভিউ দিই। ক্রম পরিবর্তন না করলে কি করব? এক জাতীয় ধরবো হিসাব শেষ। যেহেতু ক্রমটাই যে সিকোয়েন্স কিউটিএন এই আকারেই থাকবে সব সময়, এটা তুমি যেখানেই বসাও কিউটিএন আকারেই থাকবে, সুতরাং আমরা কি এটা এক জাতীয় ধরবো, মুখস্থ করে ফেলাম মোটামুটি। তারপর আবার কি বলছে? নির্দিষ্ট স্থানে থাকলে তাদের কথা বলছি, যে কয়টা ঘরে তারা বসতে পারবে সেখানে আমরা বসাবো ওইভাবেই। ওকে, যেহেতু এগুলো যদি বোঝা শেষ হয়, আমরা বইয়ের অঙ্কগুলো দেখি। আচ্ছা তোমাদেরকে বলছিলাম যে এটা তোমরা করবা আর কি। দেখো তো, এটা কি তোমাদের অ্যাসাইনমেন্ট দিয়ে দিব? 4 থেকে 10 পর্যন্ত তোমরা কি অ্যাসাইনমেন্ট করতে পারবা? চারের এই যে আমেরিকা, একটু বলেন আমেরিকাটা। আচ্ছা এগুলো কিন্তু সিম্পল জিনিস। তোমাকে বলছি কি, আমেরিকা শব্দটির বর্ণগুলো একত্রে নিয়ে বিন্যাস করো, এবং কানাডা শব্দর বর্ণগুলি একত্রে নিয়ে বিন্যাস সংখ্যার না, না। একটি গুণ। আচ্ছা তুমি দুইটাকে আলাদা আলাদা বিন্যাস করে এগুলো পারবো, এগুলো পারবো, পারবা তো এগুলো? আচ্ছা বুঝছি বুঝছি, এটা পারবো। হ্যাঁ, ওই যে নতুন যেগুলো আছে সেগুলো, যেমন নতুন দেখাই, ওই যে শব্দের বর্ণ হ্যাঁ এটা পারবা। 5 অ্যারেঞ্জ শব্দটির অক্ষরগুলো কত প্রকারে সাজানো যায় যাতে দুইটি আর পাশাপাশি থাকবে না, এটা কিভাবে করবা বলো তো? দুইটি আর বাদ দিব। দুইটি আর পাশাপাশি থাকবে না, তুমি প্রথমে কি করবা? পাশাপাশি থাকবে বের করবা, ও হ্যাঁ, পিডিএফটা দেখবা, পিডিএফটা দেখে দেখবা যে পাশাপাশি থাকবে, ওইটা বের করে টোটাল থেকে বাদ দিয়ে দিবা। আজকে আচ্ছা, আচ্ছা। একটু পরে করবা আর কি। তারপর দেখো ইঞ্জিনিয়ারিং শব্দটি সবকটি বর্ণকে কত প্রকারে সাজানো যায় তার নির্ণয় করো। ওই সিম্পলি কত আকারে সাজানো যায় এটা করবা, টোটাল দিয়ে কমন যেগুলো সেগুলো ভাগ দিবা। তাদের কতগুলো? 3টি ই একত্রে থাকবে। আচ্ছা 3টি ই যদি একত্রে থাকে তাহলে আমরা কিভাবে করব বলো তো? 3টি ই যদি একত্রে থাকে, একত্রে থাকার যে নিয়মটা বলছি ওইটা অ্যাপ্লাই করবা এখানে, বুঝছো? হ্যাঁ হ্যাঁ
ওকে, এগুলো মানে তোমার মনে থাকবে না, তোমাকে কিন্তু ম্যাথ করতে হবে। তুমি জাস্ট দেখবা যে একত্রে থাকার নিয়মটা ভাই কি, পিডিএফটা দেখি, প্রথম দিকে পিডিএফ দেখে দেখেই করবা, পরে আস্তে আস্তে এগুলো মেমোরাইজ হয়ে যাবে। আচ্ছা দেখো, আমি যেগুলো বলছি এই বইয়ের মধ্যে কিন্তু সেগুলি। প্যারালাল কত প্রকারে সাজানো যায়, সর্বর্ণ ভাই এরপর একটা প্রশ্ন আছে, এবং কতগুলোতে এরা প্রথমে থাকবে, এটা কিভাবে করবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কতগুলিতে এরা প্রথমে থাকবে, ওই যে সিম্পলি এই তিনটাকে বাদ দিয়ে দিবা, কারণ প্রথমে ফিক্সড করে দিছে, তার মানে এই তিনটা বাদ, ও, বাকি তিনটায়। যেগুলো থাকবে আচ্ছা ওগুলো আচ্ছা, দিয়ে করবা। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। সবগুলোর সাথে দেখো মিলে যাচ্ছে। তারপর প্যারালাল শব্দটির বর্ণগুলো কি বলছে যে স্বরবর্ণগুলোকে পৃথক না রেখে, তার মানে কি স্বরবর্ণগুলো একত্রে থাকবে, ওই যে একত্রে থাকবে, হ্যাঁ। একত্রের রুলসটা অ্যাপ্লাই করবা হিসাব। পারবো, পরেরটা জানি। আচ্ছা, স্বরবর্ণগুলোকে পাশাপাশি না রেখে সিম্পল আগের গুলোই। তারপরে কি স্বরবর্ণগুলো কোনো এই সি নাম্বারটা তোমরা ট্রাই করবা, স্বরবর্ণগুলো কি পৃথক না রেখে, পাশাপাশি না রেখে কিভাবে করা যায় এটা আমি বলছি। কোনো সময় পৃথক না রাখে, এই কথাটা মানে কি? আবার নতুন করে যুক্ত করলো কোনো সময়? কোনো সময় পৃথক না রেখে মানে ওই পৃথক না রেখে একই কথা আর কি। কোনো সময় পৃথক থাকবে না, পৃথক না রেখে মানে কি একত্রে থাকবে সব সময়, কথা তো একই। পৃথক যদি না রাখো আচ্ছা তাহলে আচ্ছা, কি একত্রে থাকলো। না এটা বুঝছি আমি, সময় শব্দটা এই জন্য আলাদা কোনো মিনিং আর আছে এখানে জানা কি আছে। বলছে যে কোনো সময় পাশাপাশি না রেখে, পাশাপাশি না রেখে মানে কি হুম, একত্রে না রাখে। পাশাপাশি থাকবে না মানে একত্রে থাকবে না। ওকে, একত্রে থাকবে ওটা করে বিয়োগ দিয়ে দিবা, শেষ। বুঝছি। ডিজিটাল ডিজিটাল কি আছে, কতগুলোতে একত্রে থাকবে দেখছো, একত্রে নিয়মটা বেশি আসছে। 7 নাম্বারটা তোমরা ট্রাই করবা। 8 কি স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন না করে, এটা কি বলছিলাম বলো তো, স্থান যদি পরিবর্তন না করে, স্থান যদি পরিবর্তন না করে তাহলে কি ওই স্থানটা ফিক্স থাকবে, স্বরবর্ণ, হ্যাঁ। যে যেখানে আছে ওখানে রেখে তুমি বিন্যাস করবা। স্বরবর্ণগুলো যে স্থানে আছে ওই স্থানে রেখে তুমি বিন্যাস করবা, আর ব্যঞ্জনবর্ণ যেখানে আছে ওখানে রেখে বিন্যাস করে দুইটা গুণ করবা, শেষ। আবার বি নাম্বারটা তোমরা নিজেরা দেখো, স্বরবর্ণ ক্রম পরিবর্তন না করে, স্থান পরিবর্তন না করে, স্বরবর্ণেরও ভাই, ওখানে একটা কথা লেখা আছে ভাইয়া, কোনটা? স্বরবর্ণ স্থান পরিবর্তন না করে পারমুটেশন শব্দ এর বর্ণগুলো কত পুনর্বিন্যাস করা যায়, এটা বলেন নাই? হ্যাঁ, পুনর্বিন্যাস মানে হলো বিন্যাস। ও আচ্ছা, পুনর্বিন্যাস কথাটা থাকলে তোমাকে কি করতে হবে জানো, তোমার যে আনসারটা আসবে না, আনসার তুমি দেখবা 360 আসবে, 360 থেকে 1 বিয়োগ করবা। কেন? দেখো পারমুটেশন সংখ্যাটা নিজেই কিন্তু একটা সাজানো সংখ্যা, বুঝতে পারছো? পারমুটেশন যে একটা সংখ্যা, এই সংখ্যাটা নিজেই কিন্তু একটা সাজানো সংখ্যা, যেখানে কি স্বরবর্ণগুলো যে স্থানে আছে, নির্দিষ্ট একটা স্থানে আছে স্বরবর্ণগুলো। এখানে যখনই দেখবা যে পুনর্বিন্যাস শব্দটি আসছে, তখন এই যে পারমুটেশন, যে তোমাদের প্রশ্নে যে সাজানো সংখ্যাটা দেওয়া থাকবে, ওই সাজানো সংখ্যাকে তুমি মাইনাস করবা, কারণ তুমি পুনর্বিন্যাস করতেছো। এই বিন্যাস যেটা প্রশ্নে দেওয়া আছে, বিন্যাসটা, এই বিন্যাস। ভাই এইটা একটু করে দেন, মানে- এটা একটু করে দিলে ভালো হয়। আচ্ছা, তুমি এটা পুনর্বিন্যাস কথা না থাকলে কি করতে পারবা? এটা একটু করে দিলে ভালো হয়, মানে এর স্থান পরিবর্তন না করে এটা একটা প্রবলেম হইতেছে বেশি। ওকে, এখানে কি লিখছিলাম না স্থান পরিবর্তন না করে? না লেখেন না, এটাই তো বলছিলাম আপনাকে। ওকে, লিখছেন তো ভাইয়া, কতগুলো বর্ণ বা বস্তু নির্দিষ্ট স্থানে থাকলে তবে যে নির্দিষ্ট স্থানের কথা বলছিলাম না, হ্যাঁ হ্যাঁ, এই যে এইটা নিয়ম। কিন্তু এটা তো বিয়োগ করছেন, এখানে বিয়োগ করতে পারবো না। এখানে তো বিয়োগ বিয়োগ করেন করি নাই। নাই, বিয়োগ তো করি নাই। 4p3 এখানে বলছি কি into কতগুলো 5 বর্ণ বা বস্তু নির্দিষ্ট স্থানে থাকবে। আচ্ছা, নির্দিষ্ট স্থান কিন্তু ফিক্সড হয়ে গেল এই কোশ্চেনে। কিভাবে হলো? তোমাকে বলছে কি স্বরবর্ণগুলোর স্থান পরিবর্তন হবে না, তার মানে স্বরবর্ণগুলো যে যে পজিশনে আছে, দেখো 2 নাম্বার পজিশনে আছে, 2 এ আছে, তারপরে কত, এটা একটা হিসাব করবা, এ যেখানে আছে আর ও যেখানে আছে, এই দেখো এটা এই নিয়মের মতোই কিন্তু, এটার মতোই। কারণ দেখো এখানে ব্যঞ্জন বর্ণগুলো বিজোড় স্থানে থাকবে, ওখানেও কিন্তু কোন একটা জোর বা বিজোড় একটি স্থানে থাকবে, থাকবে কিনা হুম 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 ওইটাই বলছে যে একটা নির্দিষ্ট স্থানে থাকবে। এখানে আমরা সাপোজ বিজোড় স্থান, সরি, বিজোড় স্থান যে বলছে, বিজোড় স্থানে কিন্তু ফিক্সড ছিল, আমরা কি বিজোড় স্থানে ফিক্সড রেখে বিন্যাস করছি, ওইটাও সেম। তুমি চিন্তা করবা যে এখানে স্বরবর্ণগুলো কোন কোন পজিশনে আছে, ওই পজিশনে রেখে বিন্যাস করবা। যদি না আচ্ছা। পারো আমি নেক্সট ক্লাসে করে দিব, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, সমস্যা। নিয়ম ওইটাই, এটা হলো ওই নিয়মেই। আচ্ছা, এটা দেখো ক্রম পরিবর্তন না করে, এই নিয়মটা জানো। স্থান পরিবর্তন না করে, এই নিয়মটাও জানো। স্বরবর্ণে ব্যঞ্জন বর্ণের আপেক্ষিক অবস্থান পরিবর্তন না করে, এই নিয়মটাও জানো। এই তিনটা একসাথে দিয়ে কি করছে, ডিরেক্টের শব্দটিকে কতভাবে পুনরায়, পুনরায় কথাটি আসলে 1 মাইনাস হবে,
দেখো এখানে প্রত্যেকটা কিন্তু 360 উত্তর ছিল, 60 উত্তর ছিল, এখানেও 60 উত্তর ছিল, 1 মাইনাস হয়েছে। এটা আগে করো আজকে, তারপরে নেক্সট ক্লাসে দেখাচ্ছি। 9 নাম্বারটাও কি বলছে, এই যে প্রথমেও শেষে এম থাকবে, সিম্পলি প্রথম শেষে এমটা ফিক্সড রেখে এই দুইটা এমকে মাইনাস করে দাও, দিয়ে বিন্যাস করো, শেষ। আচ্ছা এটাও দেখো, প্রথমে টি শেষে এ থাকবে, প্রথমে টি এবং শেষে এ ফিক্সড রেখে এই দুইটাকে মাইনাস করো টোটাল থেকে, বিন্যাস করে দাও। ডটার এটাও সেম, ডটারটাও সেম। তারপরে এখানে দেখো পোস্টেজ শব্দটির কত প্রকারে সাজানো যেতে পারে, স্বরবর্ণগুলো জোর স্থান তখন করবে। এটা কিন্তু ভাই এই যে লাস্টের নিয়মটা, এই নিয়মটা বুঝতে পারছো? এই যে নির্দিষ্ট স্থান বললেই তোমরা এই নিয়মটা ফলো করে এটা করবা। তারপরে দেখো স্বরবর্ণগুলোকে কেবল জোর স্থানে তুমি রাখবা, কেবল বিজোড় স্থানে রাখবা, রেখে আর্টিকেল শব্দটি কতভাবে সাজানো যায়, এটা হলো লাস্টের এই যে অঙ্কটার এই যে স্টার মার্ক করা, এটা নিয়মে করবা তোমরা। আচ্ছা গ্রুপে মানে এবার লাস্টের নিয়মটা হচ্ছে নির্দিষ্ট করে দিলে মানে যত প্রকার নির্দিষ্ট করে দিতেছে সবগুলোর ক্ষেত্রে না? হ্যাঁ, তোমাকে যদি বলে জোর স্থানে নির্দিষ্ট করো, তুমি জোর স্থান চিন্তা করো। এখানে দেখো বিজোড় স্থান রেখে সাজাইছি। বিজোড় স্থান কোনটা কোনটা ছিল? 1 1 3 5 7, কয়টা ছিল? 1 2 3 চারটা বিজোড় স্থান ছিল না এখানে? হ্যাঁ। সেই চারটা বিজোড় স্থানে কে বসবে ভাইয়া? ব্যঞ্জন বর্ণ বসবে। কয়টা ব্যঞ্জন বর্ণ বসবে? 3টা ব্যঞ্জন বর্ণ, কারণ 3টাই আছে এখানে। ওকে, 4টা থেকে আমরা 3টা বসাই দিলাম ব্যঞ্জন বর্ণের, মানে কন্ডিশন যেটা, কন্ডিশনের কাজ শেষ। তোমাকে যদি বলে জোর, তুমি চিন্তা করবে এখানে জোর কয়টা ঘর আছে? এতটা ঘর। এই জোর ঘরে কয়টা বসতে পারে? এতটা। তাহলে ওইটা বসাবা, যে এতটা থেকে এতটা আমাদের বসতেছে। বুঝতে পারছো বিষয়টা? জি ভাইয়া। আচ্ছা অনেক কিছু আসলে কি জানো, সত্যি কথা বলতে যে এই যে থিওরিগুলো বোঝাচ্ছি, যে এগুলো যখন তুমি প্র্যাকটিক্যালি করবা ম্যাথটা, তখন নিজে ফিল করতে পারবা যে হ্যাঁ হ্যাঁ ভাই এটা বলছিল বিজোড় স্থানে রেখে যে এটা করছে, আমাকে তো এখানে জোর বলছে, আচ্ছা জোর স্থানে ফিক্স করি। তুমি জাস্ট এটা হলো তোমার হলো একটা ফর্মুলা, এই ফর্মুলা অনুযায়ী তুমি সবকিছু সাজাবা। তোমাকে এখানে বিজোড় বলছে, এই কোশ্চেনে আবার জোর বলছে, এই যে জোর বলছে, তুমি জোর কয়টা ঘর আছে চিন্তা করো, জোরে কয়টা ঘরে কয়টা বসবে এটা চিন্তা করো, চিন্তা করে এটার মতো সিম্পলি করে দাও, শেষ। এই নিয়মের মধ্যে মোটামুটি তোমাদের এখানে যতগুলো নিয়ম দেখাইছি ততগুলো নিয়মের অঙ্কই আজকে তোমাদের অ্যাসাইনমেন্ট। আশা করি করতে পারবা, কারণ পিডিএফটা দেয়া আছে, এটা অনেক কষ্ট করে লিখছি, হাতের লাগা বাজে হয়েছে জানি, যাই হোক বুঝতে পারলেই হলো। তো এখন কি কারো কোনো কথা বলা আছে? যদিও আজকে নতুন কিছু শুরু করতে চাইছিলাম। কালকে আমরা কি করবো জানো, তোমাদের এই অ্যাসাইনমেন্টটা তোমরা আজকের মধ্যে জমা দিবা, আজকে রাতের মধ্যে আমি দেখব। আর কালকে আমরা হলো গ্রুপে একটা ভিডিও দেওয়া আছে এই সংখ্যা গঠনের উপর, কালকে আমরা সংখ্যা গঠন করব। আর তোমাদের আজকে কালকে সকালে জমা দিলে হবে না? হ্যাঁ কালকে কালকে সকালে জমা দিলেও হবে, কোনো সমস্যা নেই। বিষয়টা হচ্ছে তোমরা বুঝলা কিনা, ম্যাথ অবশ্যই জীবনে একবার হলেও তোমাকে ম্যাথ করতে হবে। এই ম্যাথগুলো অনেকে আছে কি জাস্ট এই থিওরিগুলো বুঝে আর করে না, না করলে পরীক্ষার হলে ঝামেলায় পড়বা। তোমাকে আমি যে কয়টা ম্যাথ এখন বলে দিলাম, মুখেও কিন্তু বলে দিলাম, দেখো তোমাদের এই ম্যাথগুলো আমি মুখেও বলে দিলাম, ইভেন পিডিএফ শিট আকারে সবগুলো দেওয়া আছে। তাহলে মনে যে আছে, মনের মধ্যে আছে প্লাস খাতার মধ্যে আছে, দুইটা মিলিয়ে তোমরা আজকে এটা করার চেষ্টা করবা এবং আজকের মধ্যে গ্রুপে জমা দেওয়ার চেষ্টা করবা, অথবা কালকে সকালের মধ্যে। পারবা জমা দিতে? হ্যাঁ। আচ্ছা এখন কি হয়তো জমা দিতে হবে ভাইয়া? আচ্ছা তুমি কি এখন আসছো? হ্যাঁ, মাত্র কম। মাত্র আসলা? আমি এই যে ভিডিও রেকর্ড ভিডিওটা গ্রুপে দিয়ে দিব, কষ্ট করে দেখে আচ্ছা নিও। দেখছো? আচ্ছা। ওকে আজকে এখানে শেষ করি। ও তোমাকে যেটা বলছিলাম যে কালকের ক্লাস কি তুমি করছো, যে এখন নতুন জয়েন করলা? না, কালকেও করছি। আচ্ছা কালকে যদি মাত্র করো, কি সমস্যা হয়েছিল? আচ্ছা আজকে কি তুমি এখনই জয়েন করো না একটু আগেও জয়েন করেছিলে? একটু আগেও জয়েন করেছি। আচ্ছা ঠিক আছে, আমি দুইটা পার্টি আমার আসলে একটু সমস্যা হয়েছিল, দুইটা পার্টি আমি রেকর্ড দিয়ে দিব, তুমি একটু কাইন্ডলি শুরু থেকে দেখে নিও। আর এই যে এখানে যে দুইটা পেজ দেওয়া আছে, এই যে 4 থেকে চেঞ্জ হচ্ছে না কেন, 4 থেকে 10 পর্যন্ত এখানে যতগুলো নিয়ম আছে। স্থান পরিবর্তন অঙ্কটা করাই দেন, হ্যাঁ স্থান পরিবর্তন অঙ্কটা একটু জাস্ট করাই দেন, টাচ করে দেন। কয় নাম্বার অঙ্ক যেন ছিল এটা ভাইয়া? এটা তো আমার কাছে তো সেটা নাই এখন।
আপনি আগের আগের পেজটা যান, আগের পেজ। কয় নাম্বার যেন ছিল? ও আচ্ছা আচ্ছা, এটার কয় নাম্বারটা ছিল যেন? 8 নাম্বার। হুম ওকে, তোমাদের সামনে খাতা কলম আছে? হুম হুম। আছে আছে। আচ্ছা, এখানে কি বলছে যে পারমুটেশন, পারমুটেশন শব্দগুলো বিন্যাস করা যায়, পুনর্বিন্যাস বলছে। আমরা পুনর্বিন্যাস মানে এক বিয়োগ করবে এটা জানি, বিন্যাস করব যেখানে কি থাকবে, স্বরবর্ণগুলো স্থান পরিবর্তন করবে না। আচ্ছা, এখানে স্বরবর্ণ কয়টা আছে বলো তো? আমি একটু জুম করি। স্বরবর্ণ কয়টা আছে তোমরা একটু খাতা এক্সট্রা করে লিখো যে স্বরবর্ণ কয়টা আছে। মনে হয় 5টি, দেখো তো গুণে দেখো 5টি স্বরবর্ণ আছে না? পাঁচটা, জি ভাই 5টা আছে। আচ্ছা, স্থান পরিবর্তন না করে মানে কি ভাই, এটা কি ফিক্সড না? হুম, ফিক্সড। ফিক্সড হলে আমি কি বলছিলাম যে মাইনাস করবা, এই কথাটা কি বলছিলাম? যে কোনো কিছু যদি স্থান ফিক্সড থাকে তাহলে যে কয়টা ফিক্সড থাকবে ওই কয়টা কি হবে, মাইনাস হবে। আচ্ছা, তাহলে 5টা মাইনাস করব। হ্যাঁ হ্যাঁ, তুমি টোটাল দেখো এখানে যে কয়টা সংখ্যা আছে, কয়টা আছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11, টোটাল 11টা সংখ্যা থেকে এই যে স্থান পরিবর্তন করবে না, তার মানে এটার ছয়টা থাকবে, ছয়টা। পজিশনটা ফিক্সড, হুম, স্বরবর্ণগুলো Fixed ফিক্সড। হুম। যেহেতু স্থান পরিবর্তন করতেছে না, সুতরাং স্বরবর্ণগুলো ফিক্সড। তুমি সিম্পলি দেখাই দে বোর্ডে, সিম্পলি 11টি ওয়ার্ড আছে। হ্যাঁ 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইড বাই 2 ফ্যাক্টোরিয়াল আছে, দেখেন তো একটু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 6 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল, কারণ দুইটা জিনিস আমাদের কমন আছে, এটাই হবে আমাদের উত্তর। এটার মানে কত আসে বলো তো? এটাতে মাইনাস 1 করব। এটা হলো 360, কিন্তু পুনর্বিন্যাস যেহেতু বলছে, পারমুটেশন নিজেই একটা বিন্যাস, সুতরাং একটা মাইনাস করো, উত্তর হয়ে যাবে। এটা কেন করব ভাই? এটার রিজনটা কি? মানে এটার ব্যাখ্যা আছে কোনো ম্যাথমেটিক্যালি? অবশ্যই ব্যাখ্যা আছে, কারণ দেখো পুনর্বিন্যাস, আমি কি জানো, বিন্যাস করতেছি, মানে দেখো তুমি যখন পারমুটেশন অঙ্কটাকে সাজাইলা, সাজানোর মধ্যে কি পারমুটেশন নিজেও একবার আসতে পারে কিনা, হুম। মানে যেভাবে আছে এই পারমুটেশন পি এর পরে ই ও এর আচ্ছা আর, আচ্ছা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, এটা একটা বুঝছি নিজে বুঝছি। বিন্যাস আছে কিনা সাজানো, পুরাটা নিচে, পুরাটা, হ্যাঁ, এটা একটা পুরোটাই যেভাবে একটা আছে সেভাবে তো সাজানো একবার একটা আসতে সংখ্যা পারে। আছে। এই সংখ্যা কি বলছে, পুনর্বিন্যাস করো, পুনরায় বিন্যাস করো, এই কারণে আমরা একটা মাইনাস করি। পরীক্ষায় দেখবা যে এটাই আসবে, কারণ এটা একটা মাইনাস করতে ভুলে যায়। জেনে রাখো যে পরীক্ষা এটা আসবে, হিসাব শেষ। তাহলে ঠিক ভাইয়া, আছে, thank you. যদি কখনো নির্দিষ্ট করে বলে তাহলে ওইটা পজিশন কি করব, ফিক্সড। হুম, বোঝা গেছে বিষয়টা? জি। ওকে তাহলে, বোর্ডটায় আরেকবার যান, বোর্ডটায় আরেকবার যান, ওকে বোর্ডটায়। আচ্ছা, ভাই অ্যানসার তো 360 দেখতেছি আমি, 359 তো আসার কথা না। এখানে অ্যানসার মালা দেখতেছি, উত্তর মালা পাশে দেখি 359 লেখা দাও। ওকে দেখতেছি, দাঁড়াও। এই যে 59ই তো হবে। 359, 359। এখানে অ্যানসার 360 লেখা। এই যে 359, ও আচ্ছা, ঠিক আছে। সবগুলো অ্যান্সার দেয়া আছে। আচ্ছা হ্যাঁ ঠিক শুনো, আছে, ঠিক আছে। তাহলে আশা করি যে যদি না বুঝো একটু গ্রুপে বইলো, গ্রুপে অথবা আমাকে ইনবক্স করো, ইনবক্স করলে আমি তোমাকে তাৎক্ষণিকভাবে আমি একটু বুঝিয়ে দিব আর কি। ঠিক আছে। তাহলে তোমাদের অ্যাসাইনমেন্ট 4 থেকে কিভাবে করবা একটু বলে দেই। অ্যাসাইনমেন্ট গুলো কিভাবে করবা, 4 নাম্বার অঙ্ক, জাস্ট কোনো বাংলা কথা না লিখে এইভাবে করবা। আনসার কত, 4 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল 3 ফ্যাক্টোরিয়াল, আনসার শেষ। 5, আচ্ছা 5 এই যে এইখানেই করবা। 5 এর কি হবে, সাপোজ ধরো হবে কত, স্বরবর্ণগুলো বিজোড় স্থানে রাখতে বলছে, 4p3 আর বাকি যা থাকে ওটার একটা ফ্যাক্টোরিয়াল। ওকে। 6 নাম্বার আপেক্ষিক অবস্থান পরিবর্তন করতে বলছে, আচ্ছা এটা ওইভাবে করে দিলাম। যেভাবে বলবে ওইভাবে তোমরা জাস্ট এক লাইনে এরকম লাইন প্যারালালি করতে যাবা, কোনো বাংলা ভাষায় লেখার দরকার নাই, বুঝছো? বুঝছি। জাস্ট তোমরা পারো কিনা জাস্ট এটা আজকে বা কালকে সকালের মধ্যে এটা জমা দিবা। ওকে ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, থ্যাংক ইউ। আপনাকে ধন্যবাদ, inbox আসসালামু করে দিব। আলাইকুম। হ্যাঁ, ওয়ালাইকুম সালাম। নতুন যে আসছো সে একটু কাইন্ডলি করে ভিডিওগুলো দেখে নিও। আর হ্যাঁ, কালকে, অন্যান্য জমা দিব, হ্যাঁ বলো, ইনবক্সে জমা দিব। ইনবক্স না, গ্রুপে জমা দিবা।